আসসালামু আলাইকুম। মিতা মুস্তফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। এখন টেলিফোনে কথা বলছি মৌলভীবাজারের স্টাফ করেসপন্ডেন্ট এস.এম. উমেদ আলীর সাথে। উমেদ, বন্যা পরিস্থিতি তো উন্নতির দিকে আমরা জেনেছি, তো এখন আসলে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আমাদেরকে জানাবেন। হ্যাঁ মিতা, আসলে ক্ষয়ক্ষতির কথা যদি বলি, একটু আগে আমার জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে। তারা ক্ষয়ক্ষতির যে তালিকা করেছেন সেটি হয়তো আরো একটু সময় লাগবে। তবে আমরা যেটা বিভিন্ন স্থান ঘুরে দেখেছি, বেশ কিছু জায়গা যেটি আমরা দেখেছি, বেশ কিছু মানুষের বাড়িঘর যেটি পানির তুরে একেবারে বিটে পর্যন্ত চলে গেছে। তো এই ধরনের অনেক ক্ষতি আছে, তো তারা তালিকা করছেন। সেটি পেতে আমাদের একটু সময় লাগবে। তো আমরা যদি বলি, মৌলভীবাজারের যে 4টি নদীর পানি কিন্তু বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে একটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি 146 সেন্টিমিটার উপর দিয়ে। তো ইতিমধ্যে মনু নদীর 3টি স্থানে এক্সকাভেটর দিয়ে তারা বাঁধ মেরামতের কাজ তারা শুরু করেছেন। তো আমরা যেটা মূল কথাটা বলতে হচ্ছে যে এখানে জেলা পর্যায়ে যেটি 62টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তো এই আশ্রয় কেন্দ্রতে বেশিরভাগ মানুষ সব ত্রাণ সেখানে নিয়ে যাচ্ছেন। মৌলভীবাজার থেকে জানছিলাম বন্যা পরিস্থিতির ক্ষয়ক্ষতির খবর। ফেনীর বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী দেওয়ান গিয়াস চৌধুরী। ফেনী এলাকার বিভিন্ন গ্রামগুলি এখনো পানির নিচে তলিয়ে আছে। তো আপনারা যদি দেখেন, এই যে ঘরবাড়ি এখনো পানির নিচে আছে এবং এদের বেশিরভাগই মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছেন। তবে আমরা যতটুকু খবর পেয়েছি, মানুষজন বাসা বাড়িতে ফিরে আসতে চাইলেও তারা এখনো ফিরতে পারছেন না, কারণ তাদের ঘর বাড়ি যদি আমি দেখাতে চাই যে মানুষজন এখনো এই যে পানির নিচে, ঘর বাড়িগুলি পানির নিচে তলিয়ে আছে, তারা চাইলেও তাদের এলাকায় আসতে পারছেন না। যারা আশ্রয় কেন্দ্রে আছেন তারা হয়তো খাবার পাচ্ছেন, শুকনো খাবার হোক, কিন্তু এই সব এলাকায় যারা আছেন, এখানে যে পানি আছে সেই এলাকাতে আসলে কোনো ধরনের খাদ্য সামগ্রী, শুকনো খাবার কিছুই পৌঁছাচ্ছে না বলে, পৌঁছায়নি বলে তারা আমাদের কাছে অভিযোগ করছেন। তবে যারা ত্রাণ সহায়তা আপনারা দিতে চান, আপনারা সমন্বয় করবেন স্থানীয় প্রশাসন, স্থানীয় লোকজনের সাথে, এবং প্রত্যন্ত এলাকায় এসে তাদেরকে ত্রাণ সহায়তা দিয়ে যাওয়ার জন্য। এটি হচ্ছে একটি সড়ক এবং এখান দিয়ে গাড়ি চলাচল করে, রিক্সা চলাচল করে, মানুষ চলাচল করেন। কিন্তু এখন আপনারা যদি দেখেন, এই জায়গাটিতে কোমর এবং কোমর থেকে বেশি পানি। এই পুরোটা জায়গা জুড়ে আমি যদি দেখাতে চাই, এই পুরোটা অঞ্চল পানির নিচে তলিয়ে আছে গত 7 দিন ধরে। এখানে দেখতে পাইতেছেন এক একটা ঘরে যারা নতুন বিল্ডিং দিছে তারা অসহায়ের মতো ছাদে পড়ে রয়েছে। রান্না বান্নারও কোনো সুবিধা নাই, কিছু নাই। আর এখানে এখনো কোনো সহযোগিতা বা ত্রাণ সামগ্রী আমাদেরকে যে একটু সহযোগিতা করবে এরকমও এখন আমরা দেখি নাই। আমি সবাইকে অনুরোধ জানাবো, আপনারা ত্রাণগুলো মহিফেল বা আমাদের ফেনীতে না রেখে আপনারা প্রত্যন্ত অঞ্চলে আমার ট্রাক্টর যোগে, আমাদের অনেক ট্রাক্টর আছে, অনেকে এলাকা কেন্দ্রিক তারা ভাড়া দিয়ে ত্রাণ এলাকার প্রত্যন্ত অঞ্চলে আনতেছে। আপনারা চেষ্টা করুন, এলাকা কেন্দ্রিক মানুষের সাথে যোগাযোগ করুন। এলাকায় অনেক স্বেচ্ছাসেবী আছে, ওনাদের সাথে সমন্বয় করে আপনারা ত্রাণ নিয়ে দ্রুত প্রত্যন্ত অঞ্চলে আসুন। আসলে দুর্ভোগের তাদের কোনো সীমা নেই। তারপরেও 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 মানুষজন কোনো মতে টিকে থাকবেন। এই এই ছিল আমার কাছে এই ফেনীর এই দাগনভূঞা থানার প্রত্যন্ত গ্রাম থেকে বন্যার সর্বশেষ খবর। এখন টেলিফোনে কথা বলছি মৌলভীবাজারের স্টাফ করেসপন্ডেন্ট এস.এম. উমেদ আলীর সাথে। উমেদ, বন্যা পরিস্থিতি তো উন্নতির দিকে আমরা জেনেছি, তো এখন আসলে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে আমাদেরকে জানাবেন। হ্যাঁ মিতা, আসলে ক্ষয়ক্ষতির কথা যদি বলি, একটু আগে আমার জেলা প্রশাসকের সাথে কথা হয়েছে। তারা ক্ষয়ক্ষতির যে তালিকা করেছেন সেটি হয়তো আরো একটু সময় লাগবে। তবে আমরা যেটা বিভিন্ন স্থান ঘুরে দেখেছি, বেশ কিছু জায়গা যেটি আমরা দেখেছি, বেশ কিছু মানুষের বাড়িঘর যেটি পানির তুরে একেবারে বিটে পর্যন্ত চলে গেছে। তো এই ধরনের অনেক ক্ষতি আছে, তো তারা তালিকা করছেন। সেটি পেতে আমাদের একটু সময় লাগবে। তো আমরা যদি বলি, মৌলভীবাজারের যে 4টি নদীর পানি কিন্তু বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে একটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি 146 সেন্টিমিটার উপর দিয়ে। তো ইতিমধ্যে মনু নদীর 3টি স্থানে এক্সকাভেটর দিয়ে তারা বাঁধ মেরামতের কাজ তারা শুরু করেছেন। তো
তো আমরা যেটা মূল কথাটা বলতে হচ্ছে যে এখানে জেলা পর্যায়ে যেটি ৬২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, তো এই আশ্রয় কেন্দ্রতে বেশিরভাগ মানুষ সব ত্রাণ সেখানে নিয়ে যাচ্ছেন। মৌলভীবাজার থেকে জানছিলাম বন্যা পরিস্থিতির ক্ষয়ক্ষতির খবর। ভারত থেকে আসা পানির ঢলে বাংলাদেশে হঠাৎ বন্যা সৃষ্টি হয়েছে বলে বিবৃতি দিয়েছে জাতিসংঘ। অন্যদিকে সারা বছর গঙ্গা পদ্মা নদীর পানি আটকে রেখে বর্ষাকালে ফারাক্কা ব্যারাজের গেট খুলে দেওয়াকে স্বাভাবিক ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন রানা মনসুর। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউ ইয়র্ক সময় সোমবার রাতে এক বিবৃতিতে বাংলাদেশের হঠাৎ বন্যা নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তিনি বলেন, হঠাৎ বন্যার শিকার হয়েছে বাংলাদেশের মানুষ। এই হঠাৎ বন্যার কারণ ভারতীয় অংশের নদী দিয়ে আসা পানির ঢল এবং ভারী বৃষ্টিপাত। অন্যদিকে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় যা যা করা সম্ভব বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাই করবে বলে জাতিসংঘ আশাবাদী। One more note from Bangladesh, which has suffered from flash floods triggered by heavy rainfall and upstream water flows from India. Our team on the ground are providing water and purification tablets, hygiene kits and food. We have no doubt that the interim authorities in Bangladesh, who are taking over at an extremely challenging time for the country, both politically and on the humanitarian end, will do whatever they can to ensure that the rule of law and justice is followed. গত বুধবার কোনো সতর্কবার্তা ছাড়াই ভারত হঠাৎ করেই ত্রিপুরার ডুম্বুর বাঁধ খুলে দিলে বাংলাদেশের পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল পানিতে ডুবে যায়। 5 দিন পর গতকাল সোমবার ফারাক্কা ব্যারেজের 109টি গেটের সবকটি খুলে দিয়েছে ভারত। অভিযোগ উঠেছে ভারত সৃষ্ট বাংলাদেশের বন্যা রাজনৈতিক বন্যা। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাবার পর দুদেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। কেননা হাসিনার 15 বছরের স্বৈরশাসনে বড় পৃষ্ঠপোষক ছিল ভারত। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোমবার রাতে বলেছেন, সারা বছর ফারাক্কা গেট বন্ধ করে রাখলেও বর্ষা মৌসুমে তারা ফারাক্কা দিয়ে পানি ছাড়ে। এবার তারা বাংলাদেশে প্রতিদিন 11 লাখ কিউসেক পানি ফারাক্কা দিয়ে ছাড়বে। রণধীর জয়সওয়াল হুমকিও দিয়েছেন, বলেছেন, ফারাক্কার গেট খুলে দেয়া নিয়ে দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টির উদ্দেশ্যে ভিডিও বা গুজব ছড়ানো হলে দৃঢ়ভাবে তারা মোকাবেলা করবে। রানা মঞ্জুর, এনটিভি ইন্টারন্যাশনাল। 2014 এবং 2018 সালের ভোটে নির্বাচন কমিশনারদের দায়মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এ বিষয়ে সুপ্রিম কোর্টের 10 আইনজীবীর করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি AKM আসাদুজ্জামান এবং বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আজ এই রুল জারি করেন। রিটকারীদের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, ওই 2 মেয়াদের নির্বাচন কমিশন গঠন বৈধ ছিল না। সেই ক্ষেত্রে 2014 এবং 2018 সালের নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠবে রুল যথাযথ ঘোষণা করে হাইকোর্ট রায় দিলে। রাষ্ট্রপতির গঠন করা সার্চ কমিটির সুপারিশে 2012 সালে কাজী রকিবউদ্দিন আহমেদ এবং 2017 সালে KM নুরুল হুদার নেতৃত্বাধীন নির্বাচন কমিশন দায়িত্ব নেয়। তাদের নিয়োগের বৈধতা দেয়া হয় 2022 সালের একটি আইনের মাধ্যমে। ওই বছরের 29 জানুয়ারি আইন মন্ত্রণালয় প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের আইন করে। ওই আইনের ধারা 9-এ বলা আছে, সার্চ কমিটির সুপারিশে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারের নিয়োগ প্রক্রিয়া এবং তাদের নিয়োগ বৈধ ছিল বলে গণ্য হবে এবং এ বিষয়ে কোনো আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। এই ধারাটি চ্যালেঞ্জ করে গত 18 আগস্ট হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের 10 জন আইনজীবী। অতীতে যে দুটো নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে, যে প্রক্রিয়ায় এই প্রক্রিয়াকে দায়মুক্তি দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে এই অতীতের এই 2 নির্বাচন কমিশন, যার অধীনে 2014 সাল এবং 2018 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, তাদের এই অ্যাপয়েন্টমেন্ট প্রক্রিয়া কিংবা নিয়োগ প্রক্রিয়া নিয়ে বাংলাদেশের কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। আমরা এটাই চ্যালেঞ্জ করেছিলাম যে কোনো আইনের মাধ্যমে কোনো ব্যক্তির অ্যাপয়েন্টমেন্টকে কিংবা কাজকে এইভাবে দায় মুক্তি দেওয়া যায় না। যদি দায় মুক্তি দেওয়া হয় তাহলে এটি বাংলাদেশ সংবিধানের মৌলিক যে কাঠামো আছে তার সঙ্গে সাংঘর্ষিক হয়।
গেল 2 মাসে শিক্ষার্থীদের গণঅভ্যুত্থান দমনে আসলে কি হয়েছে তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রধান রোরি মুঙ্গভেন। সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ শেষে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রধান আরও বলেন, তাদের প্রাথমিক আলোচনা খুব ভালো হয়েছে। এ সময় জাতিসংঘের প্রতিনিধি দলকে সব রকমের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ইউএন মিশনে বাংলাদেশিদের সংখ্যা আরও বাড়ানোর অনুরোধ করা হয়েছে। জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতে এলে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা জানান। একটি যৌক্তিক সময়ের মধ্য নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফেরাতে সরকারকে রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় তিনি কথা বলেন। যে কোনো প্রতি বিপ্লবকে সবাই মিলে প্রতিহত করতে হবে উল্লেখ করে হাফিজউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্র ফেরাতে 24 ঘন্টার মধ্যে বর্তমান নির্বাচন কমিশনারদের বিদায় করতে হবে। জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহতাব হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য স্বৈরশাসক শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া মেধাবী শিক্ষার্থীদেরকে অন্তর্বর্তী সরকারে আরও অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন হাফিজউদ্দিন। অনেক বিএনপি নেতা কর্মীর বুকের রক্তে রাজপথ লাল হয়েছে, বহু মানুষ এই দেশে তো গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নাই। অতি অল্প সময়ের মধ্যে আপনারা অবিলম্বে রোডম্যাপ ঘোষণা করুন এবং একটা যৌক্তিক সময়ে একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদেরকে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করার সুযোগ করে দিন। ভারতে আশ্রয় গ্রহণকারী আওয়ামী লীগ নেত্রীর এবং পতিত সরকারের সদস্যরা এই বিপ্লবের বিরুদ্ধে কোনো প্রতিবিপ্লব করতে গেলে বর্তমান সরকারের উচিত হবে প্রথমে বিডিআরকে ডাকা, বিডিআর যদি তাদেরকে দমন করতে না পারে সেনাবাহিনীকে ডাকা। আমরা প্রত্যেকটি বাহিনীর আসল চরিত্র দেখতে চাই, বর্তমান চরিত্র দেখতে চাই। আমরা আবারও বন্যার সবশেষ খবর জানতে যাচ্ছি ফেনীর ফুলগাজীতে। সেখানে আছেন আমাদের সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, বন্যার আজকের পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। বন্যার আজকের পরিস্থিতি বলতে ফুলগাজীর কথা বলছিলাম। ফুলগাজী কিন্তু এখনো অনেক রাস্তা, মহাসড়ক কিন্তু ডুবে আছে। সেই জায়গাতে ত্রাণ কিছুক্ষণ আগে পৌঁছানোর ব্যবস্থা করেছে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী। সেখানে সাধারণের অসংখ্য পরিমাণ ট্রাক ঢুকেছে, সেখানে ত্রাণ দেওয়া হচ্ছে। যদিও শুকনো খাবারগুলো বেশি দেওয়া হচ্ছে, তারা চাইছেন যে চাল বা অন্যান্য রান্না করার যে খাবারগুলো সেগুলো বেশি চাইছেন। আর আরেকটি খবর আপনাকে জানিয়ে রাখি যে ফুলগাজীর যে জায়গাগুলোতে মানুষ অসুস্থ হয়ে আছে এমন অনেকগুলো ভ্যানকে আমরা দেখেছি, তাদেরকে সহায়তা করছে সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌবাহিনী। তারা তাদের ভ্যানে করে, তাদের ট্রাকে করে তাদেরকে সদর হাসপাতালে নিয়ে যাচ্ছেন, এমনও কিছু চিত্র আমরা দেখেছি। এর বাইরে ত্রাণের জন্য কিছুটা হাহাকার রয়েছে মানুষের মধ্যে। অসংখ্য মানুষ রাস্তায় দাঁড়িয়ে যখন কোনো ট্রাক যাচ্ছে তাদের কাছ থেকে ত্রাণ চাইছেন, খাবার চাইছেন, রান্না করা খাবার চাইছেন। শিশুরা পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে আছে। পুরো ধারে আপনাকে যদি আমি বলি যে পুরো রাস্তার দুধারেই কিন্তু ফুলগাজী, সোনাগাজী এই জায়গাগুলোতে অসংখ্য মানুষ এখনও ত্রাণের জন্য দাঁড়িয়ে আছেন। আর সেনাবাহিনী এবং নৌবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা প্রপার ডিস্ট্রিবিউশনের জায়গায় তারা যদি নিজেরা দেন সেক্ষেত্রে আরও বেশি দুর্গত এলাকার মানুষের কাছে দিতে পারবেন। সেই আহ্বানটা তারা করছেন যে সাধারণ যারা আসছেন তাদেরকে যেন এই ত্রাণগুলো দেওয়া হয়। তারা দুর্গত এলাকায় নৌকার মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে এই ত্রাণগুলো পৌঁছাবেন। আর সে নৌবাহিনীর প্রধান তিনি বলেছেন যে আগামীতে যে সংস্কার বা পুনর্নির্মাণ সেই কাজে তারা হাত দেবেন। আপাতত তারা সুপেয় পানি এবং খাবারগুলো দুর্গম এলাকায় পৌঁছানোর ব্যবস্থা করছেন। এই ছিল আসলে এই এলাকার খবর। ফেনীর ফুলগাজী থেকে জানছিলাম বন্যার সর্বশেষ খবর। বন্যা কবলিত মানুষদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অংশ নিল এশিয়াটিক 360 এবং তার কর্মীরা। এশিয়াটিক 360 পরিবারের সকল সদস্য তাদের একদিনের বেতন এবং গ্রুপের প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে সমান পরিমাণ অর্থ দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। প্রতিষ্ঠানটি আশা করে এমন সহযোগিতা বন্যার্তদের অসুবিধা কিছুটা হলেও লাঘব করবে এবং তাদের জীবনযাত্রার পুনর্গঠনে সহায়ক হবে। নগদ নিবেদিত অর্থনীতির খবর। নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের লাগাম টানতে বাংলাদেশ ব্যাংকের ঋণের সুদ হার বাড়ানোর সিদ্ধান্তে উদ্বিগ্ন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে সাক্ষাতের পর কথা জানান ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ।
তিনি বলেন, সুদের হার বাড়লে দেশের ক্ষুদ্র মাঝারি খাতে চাপ বাড়ে। চলমান অস্থিরতা বিবেচনায় নিয়ে দেশের ক্ষুদ্র মাঝারি খাতের জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ নজর দাবি করেন ব্যবসায়ী নেতারা। ক্ষুদ্র ও মাঝারি খাতে ঋণের প্রবাহ বাড়ানোর দাবি জানান তারা। এক প্রশ্নের জবাবে ডিসিসিআই সভাপতি জানান, ব্যাংক লুটেরাদের ব্যবসায়ীরা সমর্থন করে না। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।